বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের ৮ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করল বিএফআইইউ। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার। নাগরিক সুবিধা না দিলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া কর্তৃপক্ষ। অভিযোগ উত্তর সিটির নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের। আইনি জটিলতায় থমকে আছে উন্নয়ন কাজ, দাবি প্রধান নির্বাহীর। ধোঁয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। কাজের ধীরগতি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। 5টি সারির মধ্যে রয়েছে চতুর্থতে। সরকারি সেবা আর পরিচালনায় অপর্যাপ্ত দক্ষতাই কারণ, বিশ্বব্যাংকের তথ্য। ভোরের সময়ে সঙ্গে আছে আমি ফারজানা আক্তার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাব 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অর্থ পাচার প্রতিরোধ আইন 2012 এর আওতায় এ নির্দেশনা দেয়া হয়। এদিকে গ্রেফতার হয়েছেন সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ। দেশের ব্যবসা খাতের বড় একটি জায়গা দখল করে রেখেছে বসুন্ধরা গ্রুপ। এবার প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাব 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। রোববার দেশের ব্যাংকগুলোতে লেনদেন স্থগিত রাখার নির্দেশনার চিঠি পৌঁছায়। বেসরকারি কয়েকটি ব্যাংকের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। ব্যাংক হিসাব স্থগিত রাখার তালিকায় এ ব্যবসায়ী গোষ্ঠীর পরিবারের অন্য 7 সদস্য হলেন আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভীর ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। চিঠিতে বলা হয়েছে এই 8 জনের কারো নামে একক মালিকানাধীন কোনো প্রতিষ্ঠান থাকলে তার ব্যাংক হিসাবও 1 মাসের জন্য স্থগিত রাখতে হবে। ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসাবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্য চেয়েছে বিএফআইইউ। এদিকে একই দিন রাজধানীর গুলশান থেকে সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা 9 আসনের সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করে বিজিবি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন এক বিচারপতি। গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদন নিয়ে দিনভর আলোচনা সুপ্রিম কোর্টে। একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেছেন, অভিযোগ সত্য হলে পদত্যাগ করা উচিত ওই বিচারপতির। এদিকে 15 বছরে আচরণবিধি লঙ্ঘনকারী বিচারপতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক রদবদল হয়। আন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি সহ 6 বিচারপতি। দায়িত্ব ছাড়েন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তাও। এরপর হাইকোর্ট বিভাগে 2 ডজনেরও বেশি বিচারপতির পদত্যাগের দাবি জানিয়ে আসছেন আইনজীবীদের একটি অংশ। 20 অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে ওই বিচারপতিদের কোর্ট বর্জনেরও হুঁশিয়ারি দেন তারা। রোববার একটি গণমাধ্যমের শিরোনাম, রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি খুরশিদ আলম সরকার। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক বলছেন, অভিযোগ সত্য হলে নিজে থেকেই পদত্যাগ করা উচিত অভিযুক্ত বিচারপতির। যদি এটি সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র নৈতিকভাবে স্খলন নয়, এটা বিচারপতি হিসেবে উনি যে শপথ নিয়েছেন সেটারও শপথ ভঙ্গ হচ্ছে। এবং এই ক্ষেত্রে যদি সত্যি হয়ে থাকে তাহলে ওনার বিচারপতি হিসেবে থাকাটা সমীচীন হবে না। শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অন্তত 30 জন বিচারপতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। 30 বিচারপতির নামের তালিকাও ঘুরছে হাতে হাতে। প্রায় 30 জন বিচারককে বহাল তবিয়তে তারা কাজ করছে এখনো।
এদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কথা বলেছি। বিএনপির আইন সম্পাদক বলছেন, গত 15 বছরে আচরণবিধি লঙ্ঘনে জড়িত বিচারপতিদের বিরুদ্ধে নিতে হবে যথাযথ ব্যবস্থা। যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত হয়। 5 বছর আগে দুর্নীতির অভিযোগে বিচার কাজ থেকে বিরত রাখা হয় হাইকোর্ট বিভাগের 3 বিচারপতিকে। তাদের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি সুপ্রিম কোর্ট প্রশাসন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সংস্কারের আগে নির্বাচন হলে জনগণ গ্রহণ করবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মত দেন তিনি। এদিকে পুলিশ বাহিনীর সংস্কারে অংশীজনদের মতামতের ভিত্তিতে সরকারের কাছে সুপারিশ তুলে ধরা হবে বলে জানান সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন। আর কমিশনগুলোকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তৃতীয় দফায় সংলাপে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এতে বিএনপির পক্ষ থেকে দ্রুত নির্বাচন আয়োজনকে গুরুত্ব দেওয়া হলেও ভোটের আগে প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব দেয় জামায়াতে ইসলামী। এছাড়া ভোট ও সংস্কার নিয়ে নিজেদের মতামত তুলে ধরে অন্য রাজনৈতিক দলগুলো। এর পরদিন সচিবালয়ে নির্বাচন ও সংস্কার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অন্তর্বর্তী সরকারের 2 মাস উপলক্ষে সচিবালয়ে তার মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন মুর্শিদ। একদিকে আমাদের ফিলান্থ্রপিক কাজ চলবে। 2 মাসে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। সংস্কার নাকি নির্বাচন, সরকারের গুরুত্ব কোন দিকে, এমন প্রশ্নের উত্তরে প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন আয়োজনের ইঙ্গিত দেন শারমিন মুর্শিদ। নির্বাচনের দিকে যাবে কি করে সংস্কার ছাড়া? কি অদ্ভুত প্রশ্ন। সংস্কার হবে না নির্বাচন হবে, সেই নির্বাচন নিতে পারবেন তো সংস্কার ছাড়া? এদিকে পুলিশের সংস্কার আনার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংশ্লিষ্টদের নিয়ে রোববার প্রথম বৈঠক করেন পুলিশ সংস্কার কমিশনের চেয়ারম্যান সফর রাজ হোসেন। পরে সাংবাদিকদের তিনি জানান, পুরনো পুলিশ আইন আধুনিকায়ন করে পুলিশকে জনবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে। আমরা একটা মোটামুটি ধারণা আছে বিদেশে কিভাবে পুলিশ বিভাগ কাজ করে, সেখান থেকে আমরা বেস্ট প্র্যাকটিস আমরা নেওয়ার চেষ্টা করবো। আলোচনার মাধ্যমে বেস্ট প্র্যাকটিস। পুলিশের আইনটা হলো 1861 সালের আইন, সুপারিশ করবে যে এই ধারাগুলো আমরা চেঞ্জ করা দরকার। আমরা চাই যে এটা গণতান্ত্রিক দেশে পুলিশ একটা ভালো একটা বাহিনী একটা কাজ করুক, বিভাগ কাজ করুক, জনসাধারণের যাতে সেবা দিতে পারে। এমনকি যারা ইভেন ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছাত্র তাদের সঙ্গে আমরা বসবো, তাদের কাছ থেকেও মতামত দিব। কমিশনকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যে কোনো ধরনের সহায়তা চাই ওই সহায়তাই দিব। এখন এই ভাই যেটা চাবে ওইটা দিব। এখন কি সহায়তা চায় আমি তো জানি না এখনো, উনি যেটা চাবে তাইটা দিব। সংস্কার কমিশন নির্ধারিত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকারকে সুপারিশ দেবে বলেও জানান সংশ্লিষ্টরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে শহীদ ও আহতদের পাশে যেন ফ্যাসিস্টদের দোসরের নাম না আসে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। রোববার যাত্রাবাড়িতে জাতীয় নাগরিক কমিটির সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে নাগরিক কমিটির মুখপাত্র সামান্থা শারমিন নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান। আমার বীর শহীদ ভাইদের নামের পাশে আগের সরকারের দোসরদের নাম আমি দেখতে চাই না। তার কারণেই আমরা আমাদের যাচাই বাছাই প্রক্রিয়া দিয়ে এটা কড়াকড়িভাবে করছি এবং সেই অনুযায়ী আমরা আমাদের পদক্ষেপ গ্রহণ করছি। যাত্রাবাড়ির যত আহত এবং শহীদরা আছেন এবং শহীদের পরিবারের যারা সদস্যরা আছেন তাদের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশের স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারবো, এটা আমরা দেখতে পাচ্ছি। যে সকল শহীদ ফ্যামিলি এখনো পুনর্বাসন হয় না তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং যারা আহত এখনো সুচিকিৎসা পায় না রাষ্ট্র অতি দ্রুত পদক্ষেপের মাধ্যমে সকল আহতের সুচিকিৎসা রাষ্ট্রের কাজে তুলে নিয়ে দায়িত্ব নিয়ে পালন করতে হবে।
সেনাবাহিনীর অবস্থানের কারণেই অস্থিতিশীলতা থেকে রক্ষা পেয়েছে দেশ। মানুষের পাশে দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়াও ত্বরান্বিত করেছিল সেনাবাহিনী। রোববার সকালে সেনা সদর নির্বাচনী পর্ষদ 2024-এর উদ্বোধনী বৈঠকে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। ঢাকা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর সদর দফতরে বাহিনীর নীতি নির্ধারণী পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রথম পর্বের এ পর্ষদে কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। এ সময় রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থাকা অফিসারদের দক্ষতা, নেতৃত্ব, শৃঙ্খলা, সততা ও আনুগত্য বিবেচনায় পদোন্নতির নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। নেই ফুটপাত, সড়ক বাতি। বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। ৮ বছর আগে ঢাকা উত্তর সিটির অধীনে আসলেও নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা, বরং হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া সিটি কর্পোরেশন। যদিও উত্তর সিটির প্রধান নির্বাহীর দাবি, নানা আইনি জটিলতায় সময়মতো উন্নয়ন কাজ শেষ করতে পারছেন না তারা। আর নগর পরিকল্পনাবিদদের মত, ঠিকাদারদের জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে হতে হবে আরও কঠোর। মিজানুর রহমানের তোলা ছবিতে দেখব আলামিন তুষারের রিপোর্ট। নেই ফুটপাত, নেই সড়ক বাতি। বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। যেগুলোতে কাজ শুরু হয়েছিল সেগুলো অসমাপ্ত পড়ে আছে মাসের পর মাস। ড্রেনেজ ব্যবস্থার এমনই বেহাল দশা যে সামান্য বৃষ্টি হলেই এলাকা জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। এ অভিযোগ হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, সাতারকুল ও ভাটারা ইউনিয়ন পরিষদ ভেঙে গঠন করা সিটি কর্পোরেশনের 18টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। একটা না একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে আমাদের স্কুলের সামনে। সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। সিটি কর্পোরেশন হিসাবে উত্তরার ভিতরে যে নাগরিক সুবিধাটা মানুষ পায়, আমরা ম্যাক্সিমাম মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারছি না। সেবা না পেলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি কর্পোরেশন থেকে আসছে একের পর এক তাগাদাপত্র। বাসিন্দাদের দাবি, একসঙ্গে বিভিন্ন সড়কের কাজ ধরেও তা অসমাপ্ত পড়ে আছে প্রায় 2 বছর ধরে। হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য তারা বাসায় বাসায় এসে চাপ প্রয়োগ করতেছে। তাহলে আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তাহলে আমরা কেন হোল্ডিং ট্যাক্স দিতে যাবো? 5 আনছে, আনার পরে এই পাইপগুলো আবার তুলে নিয়ে গেছে। 1 সপ্তাহ ভরে রয়েছে, এরপরে আর পাইপ নাই, হাওয়া হয়ে গেছে। রাত তো 2টা-3টা বাজে, তখন প্রেগনেন্সি এক মহিলা কান্নাকাটি করতে করতে যাচ্ছে। এমত অবস্থায় তখন কি করা যায় বলুন, আপনারাই বলুন। 8 বছর পেরিয়ে যাবার পরও এমন অবস্থার জন্য নানান আইনি জটিলতার অজুহাত দেখালেন উত্তর সিটির প্রধান নির্বাহী। লোকাল কিছু ইস্যুস আছে, সেটা আমরা যখন প্রবলেম হয় আমরা রেজলভ করি। আবার কোর্ট, মহামান্য হাইকোর্টে তারা মামলা দায়ের করে, সেগুলোকে রেজলভ করা হয়। জায়গা জমি নিয়ে মানুষের ইচ্ছা, মানুষের আউটলুক, দৃষ্টিভঙ্গি সব কিছু এগুলো মিটিগেট করে করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার এবং জনগণকেও উন্নয়ন কাজের তদারকিতে যুক্ত করা প্রয়োজন। রাজুক হোক, সিটি কর্পোরেশন, গোয়াসা হোক, যেই কাজ করে তার সেই ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা, এটা দরকার। এই অডিটিংটা হলেই দেখা যাবে যে ভালো ঠিকাদারদের কাছে যাবে। আর জনগণ যদি দাঁড়িয়ে যায় তার এলাকার দেখভালের জন্য, তারা যদি মনিটর করে, তখন কিন্তু আমরা এই খোঁড়াখুড়ির দুর্ভোগ থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। নাগরিক সুবিধা বাড়াতে 118 বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করে 2017 সালের জুলাইয়ে গ্যাজেট প্রকাশ করে উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্য দিয়ে নগরীর সঙ্গে যুক্ত হয় নতুন এই 18টি ওয়ার্ড। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি, দ্রুত চালু করা হোক বিশ্বমানের এ টার্মিনাল। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল।
2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যে এটাকে আমরা যত দ্রুত সম্ভব আমাদের এটাকে ওপেন করার জন্য। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো দেখছি না বা বুঝতে পারছি না এটা কবে নাগাদ হতে পারে। তো এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত সংশ্লিষ্টরা বলছেন দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। ফ্লাইট যদি আমরা বেশি কভার করতে পারি, আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে এবং এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আইসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক ভালো হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এই টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় 3 দিন ধরে ডুবে আছে শেরপুর। প্লাবিত 3 উপজেলার গ্রামের পর গ্রাম। এখন পর্যন্ত 5 জন মারা গেছেন। এদিকে ময়মনসিংহের নিম্নাঞ্চলে পানিবন্দী 2 উপজেলার লক্ষাধিক মানুষ। নৌকার অভাবে আশ্রয় কেন্দ্রেও আসতে পারছেন না বন্যা দুর্গত মানুষেরা। করুণ অবস্থা নেত্রকোনাতেও। সড়কের পাশাপাশি রেল লাইনেও উঠেছে পানি। ঝুঁকিপূর্ণ অবস্থায় চলছে ট্রেন। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। গ্রামের পর গ্রাম নদী রূপ ধারণ করেছে, ডুবে আছে বাড়িঘর, কোথাও কোথাও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল লাইনে পানি উঠায় ঝুঁকি বেড়েছে কয়েক গুণ। টানা বর্ষণ আর ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি হু হু করে লোকালয়ে ঢুকছে। প্লাবনে ভয়ানক অবস্থা ময়মনসিংহ আর শেরপুরে। শতাধিক গ্রাম তলিয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী। নাতনিকে নিয়ে খাটে বসে দুর্যোগময় সময় কাটাচ্ছেন ময়মনসিংহের ধোবাউড়ার মুন্সিহাট এলাকার বাসিন্দা হেলেনা খাতুন। 3 দিন ধরে পানিবন্দী পরিবারটি। আমরা কোনো রান্না খাওয়া নাই, ভিতরে পানি সব। চলা খুব কঠিন হয়েছে, গতকালকার ছায়াও আজকে 2 হাত পানি বাড়ছে। বৃষ্টি হইতেছে, পাহাড়ের পানি আইতেছে। বড় মাছ নিছে গা, পুষ্কুনি ধান কতি দিব। একই অবস্থা হালুয়াঘাট উপজেলার নিম্নাঞ্চলেও। জলাবদ্ধতা রয়েছে পৌর সদরেও। ফসলের ক্ষেত ও মাছের খামার তলিয়ে যাওয়ায় দিশেহারা কৃষক। 18,300 হেক্টর আমন ধানের জমি ও 105 হেক্টর জমিতে আবাদকৃত সবজি পানিতে নষ্ট হয়ে গেছে। এদিকে নেত্রকোনাতে করুণ অবস্থা। কংস নদীর পানি বেড়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। জারিয়া ও নাটেরকোনা গ্রামের অনেকেই বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে ছুটছেন। ডুবে গেছে ময়মনসিংহ জারিয়া রেল লাইনের আধা কিলোমিটার অংশ। বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলার 186টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ভাঙন থেকে জারিয়া বেড়ি বাঁধটি রক্ষায় ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভর্তি ব্যাগ ফেলছেন আনসার সদস্যরা। এরকম পানি হয় না কোন সময়, এটা হঠাৎ পানি হয়ে গেছে। কংসের নদীর উত্তর পাশে যত পরিবার আছে সব পানির নিচে তলায় আছে। সামর্থ্যের ভিতরে আমরা চেষ্টা করছি স্থানীয় জনগণকে অন্তত খাবার রান্না করে তাদেরকে প্রোভাইড করার জন্য। শেরপুরে গত 35 বছরের মতো এমন ভয়াবহ বন্যা দেখেনি স্থানীয়রা। 3 দিন ধরে ডুবে আছে 3 উপজেলার গ্রামের পর গ্রাম। কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনো কোনো ধরনের সহায়তা মেলেনি বলে অভিযোগ বন্যা দুর্গতদের। যে সব জায়গায় ত্রাণ ঢোকে নেই সেই অঞ্চলগুলোতে যে আমরা ত্রাণ বিতরণ করব। টানা 3 দিনের ভারী বর্ষণে জামালপুর শহর রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঝুঁকিতে মহাসড়ক সহ 2 শতাধিক বাড়িঘর। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ।
কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যায় 14,421 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। এর মধ্যে কৃষি ও বন খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এছাড়া ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পেয়েছে সংস্থাটি। উজানে ভারত থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে গেল আগস্টে প্লাবিত হয় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ দেশের পূর্বাঞ্চলের 11 জেলা। বন্যা আক্রান্ত হন 50 লাখের বেশি মানুষ, মারা গেছেন অর্ধশতাধিক। রোববার রাজধানীর ধানমন্ডিতে বন্যার ক্ষয়ক্ষতি এবং পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এই 14,000 কোটি টাকার উপরে যে ক্ষতিটা, এটা কিন্তু জিডিপির আকারেও কম না। ত্রাণ বিতরণেও সমন্বয়হীনতা খুঁজে পেয়েছে সিপিডি। নোয়াখালীতে 16,43,000 মানুষ বরাদ্দ পেয়েছে 14,90,00,000 টাকা। সেই হিসেবে প্রতিজন মানুষ পেয়েছেন গড়ে 93 টাকা। অথচ সিলেটে বন্যা আক্রান্ত হয়েছে 9,500 মানুষ। ক্ষতির পরিমাণ 20,50,00,000 টাকা। সেখানে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে 14,60,00,000 টাকা। প্রতিজনে গড়ে ত্রাণ পেয়েছে 15,320 টাকার। কিছু মানুষ এত বেশি পরিমাণে হয়তো ত্রাণ পেয়ে গেছেন, পার্টিকুলারলি হয়তো যেগুলা জেলা সদরের কাছাকাছি জায়গায়, যে তারা তাদের যে বাড়তি ত্রাণটা আছেন সেটা হয়তো আবার পুনরায় বিক্রি করেছেন। এদিকে রোববার রাজধানীর মহাখালীতে এক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কি পরিমাণ বৃষ্টিপাত উজানে হচ্ছে, কতটুকুন পানি ছেড়ে দেওয়া হবে, এগুলো যদি আমাদের আগাম সতর্কতার সমঝোতা না থাকে, তাহলে বাংলাদেশের মানুষের জন্য এর প্রভাব মোকাবেলা কিন্তু কষ্টকর হয়ে উঠবে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের পাশাপাশি সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেশের পাচার হওয়া অর্থ ফেরাতে দুর্নীতি দমন কমিশনকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দল। রোববার দুদকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এই আশ্বাস দেন 4 সদস্যের প্রতিনিধি দল। এদিকে শিল্পকলায় নিয়োগ জালিয়াতি ঘটনায় সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে টাস্ক ফোর্স গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, তৎপর দুদকও। এরই মধ্যে এফবিআই, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের ইউএনওডিসির সঙ্গেও বৈঠক করেছে সংস্থাটি। এরই ধারাবাহিকতায় রোববারও 4 সদস্যের ব্রিটিশ প্রতিনিধি দলের সঙ্গে 2 ঘণ্টা বৈঠক করেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সহ শীর্ষ কর্মকর্তারা। সেখানে প্রতিনিধি দল বিভিন্ন দেশ থেকে অর্থ ফেরাতে দুদককে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক। মানি লন্ডারিং এর ক্ষেত্রে, অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা বিভিন্ন সংস্থায়, ইউকে ডেলিগেশন, তাদের কাছেও ওই জিনিসগুলো তুলে ধরা হয়েছে। শিল্পকলা একাডেমির নিয়োগ জালিয়াতির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক লিয়াকত আলী লাকি সহ 24 জনের বিরুদ্ধেও মামলা হয়েছে। প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে 10টি বিভিন্ন পদে 23 জন কর্মকর্তা কর্মচারীকে নিয়োগের অপরাধে আজকে একটি মামলা রুজু হয়েছে। এদিকে ডিসি নিয়োগ কেলেঙ্কারির অনুসন্ধান চেয়ে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দায়ের করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। একটা জেলা প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অন অ্যান অ্যাভারেজ যদি 5 কোটি টাকার দুর্নীতি হয়ে থাকে, তাহলে 60 জন জেলা প্রশাসক নিয়োগ করা হয়েছে, তাহলে প্রায় 300 কোটি টাকার মতো এখানে দুর্নীতি করা হয়েছে। এছাড়াও দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ নেতা আব্দুর রহমান, গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল টিএম জুবাইর ও তার স্ত্রী ফাহমিনা মাসুদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি তেল পরিবহনে স্থবিরতা কাটাতে চার্টার্ড জাহাজের ব্যবস্থা করা হয়েছে বলে জানালেন নৌ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। চট্টগ্রামে পরপর 2টি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। উপদেষ্টা জানান, বিস্ফোরণের ঘটনা তদন্তে 10 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তবে বিস্ফোরণে নাশকতা হয়েছে কিনা এ বিষয়ে কিছু বলেননি তিনি। এর আগে চট্টগ্রাম বিএসসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ শিপিং কর্পোরেশন কার্যালয়ে প্রায় 2.5 ঘণ্টা বৈঠক করেন নৌ উপদেষ্টা। 10 জনের একটা কমিটি তৈরি হয়েছে। এখানে ওনারা আসবেন, এখান থেকে ইনকোয়ারি শুরু হবে, দরকার হলে তারা অন দ্য স্পট যাবেন, জাহাজগুলো দেখবেন যে
বিষয়টা কি, কোনো এই ধরনের যেগুলো মানুষ সন্দেহ করছে সেই ধরনের কোনো কিছু আছে কিনা, কোনো অনুমান ভিত্তিক কোনো কথা বলতে চাই না। ইনকোয়ারি হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব ইনকোয়ারি হবে। ইনকোয়ারি শেষ হলে আমি আশা করব সেই ইনকোয়ারির রেজাল্টগুলো আপনারা জানতে পারবেন। ব্যাংক থেকে টাকা তোলা নিয়ে এখনও অসন্তোষ কাটেনি গ্রাহকের। সবলদের তারল্য সহায়তা পেয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দুর্বল ব্যাংকগুলো। এদিকে অন্য ব্যাংকের উপর নির্ভরতা কমিয়ে ঋণের নামে বেহাত হওয়া টাকা আদায়ে তৎপর হওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। অনিয়ম, দুর্নীতি আর অর্থ পাচারের জাতাকলে গ্রাহকের আস্থা সংকটের খাদে পড়েছে দেশের বেশ কয়েকটি বেসরকারি ব্যাংক, যেখানে নিজের জমানো টাকা তুলতে এসেও হতাশ হতে হচ্ছে আমানতকারীদের। যদিও ব্যাংকগুলো অর্থ সংকট আগের চেয়ে কিছুটা কেটেছে বলে মত তাদের। লাগবে 10,000 টাকা, তারা যদি 5,000 টাকা চেক দিতে তাহলে সে কি করবো? ক্যাশ অ্যাভেলেবেল দিতে পারে নাই, কিন্তু এখন আগে থেকে ভালো দিচ্ছে। দেশের ব্যাংক পাড়া খাত মতিঝিল ঘুরে জানা যায়, দুর্বল ব্যাংকগুলোর গ্রাহকের আস্থা ফেরাতে বড় ভূমিকা রাখছে তারল্য সহায়তা। যদিও আমদানি ব্যয় মেটানো সহ বড় অঙ্কের লেনদেনে এখনো আগের মতোই অস্বস্তিতে পড়তে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। একজনের লিকুইডিটি অনেক ভালো আছে, তার ডলার নাই, আবার আরেকজনের ডলার আছে বাট লিকুইডিটি নাই, ফলে এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের ব্যাপার আছে। এখন পর্যন্ত ঠিক হয়নি আর কি আমাদের ব্যাংকিং পজিশনটা। বাস্তবতা স্বীকার করে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বেতন বোনাস পরিশোধ সহ জনসম্পৃক্ত সেবা নিশ্চিত করতে দরকারি অর্থসার আগে করছেন তারা। তবে ব্যবস্থাপনা পর্যায়ে দক্ষতা আর স্বচ্ছতা ফেরাতে পারলে সহজে পূরণ করা যাবে গ্রাহকের দাবি। আমাদেরকে যারা সাপোর্ট দেওয়ার কথা তারা আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট করছেন, তা আমরা এটা যাতে প্রুডেন্টলি ইউটিলাইজ করা যায় সেজন্য আমরা আমাদের একটা পরিকল্পনা করেছি। আমাদের সাথে অনেকগুলো স্কুল, কলেজ, হসপিটালের স্যালারি অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে। তাদের টাকা আমরা বিগত 1-2 মাস যে ফেরত দিতে পারি না, ওখান থেকে পার্ট দেওয়ার পার্সিয়ালি আমরা পেমেন্ট করব। আমাদের কাস্টমার যারা আস্থাহীনতায় ভুগেছিলেন তারা তাদের আস্থা ফেরত পাবেন। অর্থনীতিবিদরা বলছেন, অন্যের কাঁধে ভর দিয়ে চলার সঙ্গে সঙ্গে ঋণের নামে ব্যাংক থেকে বের হয়ে যাওয়া অর্থ ফেরানোতে কৌশলী উদ্যোগ নিলে শিগগিরই শক্তিশালী লেনদেনে ফিরতে পারবে দুর্বল ব্যাংকগুলো। এই রুগ্ন ব্যাংকগুলোর কিন্তু চেষ্টা করতে হবে তারা যে সম্পদগুলো হারিয়েছে বা যেগুলো তাদের নন পারফর্মিং লোনস হয়েছে সেখান থেকেও তারা খানিকটা রিকভার করতে পারেন কিনা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক 300 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক 350 কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক 270 কোটি টাকা আর গ্লোবাল ইসলামী ব্যাংক ধার পেয়েছে 25 কোটি টাকা। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাণিজ্য পরিসরে বাংলাদেশের অবস্থান 5টি সারির মধ্যে চতুর্থতে, এমন তথ্যই দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে 100-র মধ্যে 53.86 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক বাণিজ্যের জন্য আইনি কাঠামো, সরকারি সেবা আর পরিচালনার দক্ষতায়ও রয়েছে অপর্যাপ্ততা, আর বিরোধ নিষ্পত্তিতে একদম নিচের সারিতে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বিজনেস রেডি শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। এই প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে 50টি দেশের বাণিজ্য অবস্থান তুলে ধরেছে বিশ্বব্যাংক। 50টি দেশকে 5টি সারিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ সারিতে। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 53.86 পয়েন্ট। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে আইনি কাঠামোতে বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 51.56, সরকারি সেবায় 29.52 ও পরিচালন দক্ষতায় 80.50 পয়েন্ট। অর্থাৎ বৈশ্বিক বাণিজ্যের জন্য বাংলাদেশের প্রয়োজনীয় আইন, সরকারি সেবা ও পরিচালন দক্ষতা পর্যাপ্ত নয়। এতে দেখা গেছে কেবল ব্যবসা বাণিজ্যের অবস্থানের ক্ষেত্রেই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় সারিতে। এই শ্রেণীতে বাংলাদেশ পেয়েছে 66.91 পয়েন্ট। ব্যবসা শুরু, শ্রম, আর্থিক সেবা ও করে বাংলাদেশ আছে তৃতীয় সারিতে। বাজারের প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যে অসচ্ছলতা ও পরিষেবায় বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে। আর সবচেয়ে খারাপ অবস্থান বিরোধ নিষ্পত্তিতে। এই শ্রেণীতে বাংলাদেশ একদম নিচের সারিতে রয়েছে, পেয়েছে 41.90 পয়েন্ট।
2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা বাংলাদেশের। সরকারের লক্ষ্য আগামী 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং 2041 সালে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। তবে বৈশ্বিক বাণিজ্যের চতুর্থ সারিতে থেকে সেই লক্ষ্য কতটা অর্জন সম্ভব তা নিয়ে উদ্বেগ থেকেই যায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। ভারত থেকে দ্বিতীয় দফায় আমদানি হলো 4,38,000 ডিম। রোববার সন্ধ্যায় বেনাপোল স্থলবন্দরে পরীক্ষা নিরীক্ষা শেষে 2,31,480টি ডিমের একটি চালান খালাস হয়েছে। বাকি ডিম সোমবার ছাড়ের কথা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, শুল্কসহ প্রতিটি ডিমের আমদানি খরচ পড়েছে 7.5 টাকা। সঙ্গে গুদাম ভাড়া, এলসি খরচ, ট্রাক ভাড়া যোগ করে মোট আমদানি খরচ পড়েছে 8 টাকা। দেশে ডিমের দাম ক্রমাগত বাড়তে থাকায় 50 লাখ ডিম আমদানির অনুমতি দেয় সরকার। গত 9 সেপ্টেম্বর প্রথম দফায় আমদানি হয় 2,31,840টি ডিম। নিরাপত্তা বিবেচনায় 8 থেকে 31 অক্টোবর পর্যন্ত 3 পার্বত্য জেলায় ভ্রমণ না করার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। রাঙামাটি জেলা প্রশাসক জানান, সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় এমন আহ্বান জানানো হয়েছে। বলেন, আশা করা যাচ্ছে এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। এদিকে এমন পরিস্থিতিতে দুর্গাপূজার ছুটিতে ভ্রমণ পিপাসুদের হোটেল মোটেলের বুকিং বাতিল হওয়ায় ক্ষতির মুখে পর্যটন ব্যবসায়ীরা। এর আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় গত 4 অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন। অনিবার্য কারণবশত আগামী 8 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সমগ্র রাঙামাটি পার্বত্য জেলায়, বান্দরবান এবং খাগড়াছড়ির ন্যায় পর্যটকদের ভ্রমণের বিষয়ে আমরা তাদেরকে বাধিত করছি। দুর্গাপূজা সামনে রেখে সারা দেশে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রায় 33,000 মণ্ডপে থাকবে কঠোর নজরদারি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বিঘ্নে সবাইকে মন্দিরে যাওয়ার আহ্বান জানান তিনি। দরজায় করোনার চেয়ে শারদীয় দুর্গোৎসব। মন্দিরগুলোতে ইতিমধ্যেই প্রস্তুতি শেষ হয়েছে, চলছে সাজসজ্জার খুঁটিনাটি। তবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলছে, গত 15 দিনে 13টি জেলার 17টি মণ্ডপে হামলার ঘটনায় কিছুটা শঙ্কাও আছে মানুষের মনে। যদিও বাংলাদেশ পুলিশের মতে শঙ্কার কোনো কারণ নেই। তারা বলছেন, সবগুলো ঘটনাতেই পদক্ষেপ নেওয়া হয়েছে। পূজার আগে, পরে এবং পূজা পরবর্তী সময়েও মাঠে থাকবেন তারা। সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, দেশের সব মন্দির সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সদর দফতরে খোলা হয়েছে মনিটরিং সেল। আমাদের গোয়েন্দা নজরদারিও কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও আমাদের বোম ডিসপোজাল টিম, আমাদের কুইক রেসপন্স টিম, ক্রাইসিস রেসপন্স টিম, সোয়াট টিম, এগুলো কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে। যদি কারো কাছে কোনো ধরনের তথ্য থাকে তাহলে যেন জাতীয় জরুরি সেবা 999-এ জানানো হয় অথবা নিকটস্থ থানায় জানানো হয়। এদিকে এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রোববার বিকেলে রমনা কালী মন্দিরে দুর্গোৎসবের সার্বিক প্রস্তুতি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। সে সময় পূজা উদযাপনে 8 দফা নির্দেশনা প্রতিটি মণ্ডপে প্রশাসনের কাছে পাঠানো হয়েছে বলেও আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই। পূজা এবার নির্বিঘ্নে হবে। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে আগে যারা নাশকতা করেছে তাদেরও বিচারের সম্মুখীন করা হয় বলেও জানানো হয়। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। বরিশালে 1,500 পূজা মণ্ডপের 1,000ই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। তবে কঠোর অবস্থান থেকে সেগুলো কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষ করে এখন অপেক্ষা পঞ্চমীতে বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু করার। বিস্তারিত অপূর্ব অপুর রিপোর্টে। শিল্পীর তুলির আঁচড়ে প্রতিমাগুলোকে দেবীর রূপ দেয়া হচ্ছে, মণ্ডপগুলোকেও সাজানো হচ্ছে জাঁকজমকভাবে। দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গা উৎসব। প্রস্তুতি পর্ব থেকেই আনন্দ শুরু শিশুদের। আমরা একটু আসছি একটু ঘুরে ঘুরে দেখার জন্য। পূজা তো আসলে 2 দিন, একটু ঘুরে ঘুরে একটু দেখে যাই। বন্ধু বান্ধবের সাথে বরিশাল ঘুরি,
প্রায় সব মণ্ডপে আমার বরিশাল দেখা হয়ে গেছে। মঙ্গলবার পঞ্চমীর বোধনের মধ্য দিয়ে শুরু হবে বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় আয়োজন দুর্গাপূজা। এবছর বরিশাল বিভাগের 6 জেলায় 1600 মণ্ডপে দেবী দুর্গা পূজিত হবেন। সকল শ্রেণী পেশার মানুষকে আমাদের পূজায় সর্বাত্মক সহযোগিতা করে, যাতে পুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে পারি তার সহযোগিতা কামনা করি। আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী থাকবেন, তারাও নিরাপত্তার ব্যাপারে ব্যাপক সজাগ দৃষ্টিতে আছে। পূজার নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের পাশাপাশি এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলও হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছে, আশ্বস্ত করেছে নির্বিঘ্নে উৎসব পালনের সহায়তায়। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বুদ্ধ যাই থাকুন না কেন, তারা তাদের ধর্মীয় অধিকার সেইভাবে পালন করবে, সব নাগরিকরা যেভাবে করে। বরিশাল রেঞ্জ পুলিশের তথ্য মতে বিভাগের 1595টি মণ্ডপের মধ্যে 2 ভাগই ঝুঁকিপূর্ণ। তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্রসভার দায়িত্ব সবার, আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ একটা বৈশ্বিক বাংলার গড়ের লক্ষ্যেই দুর্গাপূজাকে সাফল্যমণ্ডিত করব। 9 অক্টোবর ষষ্ঠী, 12 অক্টোবর দশমী এবং 13 অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গা উৎসব। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। মাটির পাশাপাশি 50 কেজি ধান দিয়ে তৈরি করা হয়েছে দেবী দুর্গার প্রতিমা। সময় লেগেছে প্রায় 1 মাস। শেষ মুহূর্তে চলছে রাঙিয়ে তোলার কাজ। ব্যতিক্রমী প্রতিমা দেখতে নাটোর শহরের লালবাজার এলাকায় ভিড় করছেন দর্শনার্থীরা। আল মামুনের পাঠানো তথ্য ও রকুনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। দেখে মনে হবে সোনা দিয়ে মোড়ানো হয়েছে প্রতিটি প্রতিমা। পুরো অবয়বে একটি একটি করে স্থাপন করা হয়েছে সোনালী ধান। ব্যতিক্রমী এই প্রতিমায় এক নজর দেখতে ছুটে আসছেন অনেকে। নাটোর শহরের লালবাজার এলাকার বাসিন্দা বিশ্বজিৎ পাল পূর্বপুরুষের কাছ থেকে শিখেছেন প্রতিমা গড়া। সারা বছরই চলে তার কর্মযজ্ঞ। তবে এবারের দুর্গাপূজায় ব্যতিক্রমীভাবে প্রতিমা তৈরির উদ্যোগ নেন তিনি। বিষয়টি জানতে পেরে তা কিনতে রাজিও হয়ে যায় একটি পূজা উদযাপন কমিটি। মাটি দিয়ে দুর্গা, গণেশ, কার্তিক, সরস্বতী, লক্ষ্মী, মহিষাসুর সহ দুর্গাপূজার সব প্রতিমা তৈরি করেন তিনি। এরপর প্রতিমা স্থাপন করেন 50 কেজি ধান। নতুন কিছু করার ভাবতে ভাবতে মনে হলো যে একটা ধান দিয়ে প্রতিমা তৈরি কিরকম হয়। রবি সুতং সংঘ তাদের সাথে কথা বলি, তারাও এই ব্যাপারে আগ্রহ হয় নেওয়ার জন্য। তারপরে আমি ধান দিয়ে বানানোর শুরু করি। শহরের লালবাজারের কদমতলায় প্রতি বছর দুর্গাপূজার আয়োজন করে রবি সুতম সংঘ। চলতি বছর ব্যতিক্রমীভাবে পূজা উদযাপনের কথা ভাবছিলেন আয়োজকরা। নাটোরে ধান দিয়ে প্রতিমা করা বিষয়টা আসলেই অবাক করা। এত সুন্দর প্রতিমা আসলেই আকৃষ্ট করছে। প্রতিবারই দেখা যাচ্ছে যে একই রকম মাতৃ প্রতিমা নির্মাণ হয়, তো তারই আঙ্গিকে এবার আমরা একটু ভিন্নধর্মী, একটু ভিন্ন চিন্তাধারায় আমরা এই ধানের মাতৃ প্রতিমা নির্মাণ করতেছি। ধানের এই ব্যতিক্রমী প্রতিমাটি নির্মাণে ব্যয় হয়েছে সর্বমোট 95,000 টাকা। সময় সংবাদ, নাটোর। নাটোরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে জেলা বিএনপির পক্ষ থেকে হটলাইন খোলা থাকবে বলে জানিয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। রোববার রাতে শহরে লালবাজার এলাকায় মন্দির পরিদর্শনে যান তিনি। পরে সার্বজনীন পূজা উদযাপন কমিটির সঙ্গে মত বিনিময় সভা করেন। এ সময় দুলু বলেন, আগামী 8 অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত 24 ঘন্টা হটলাইন নম্বরটি খোলা থাকবে। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের জন্য সব ধরনের সহযোগিতা করবে বিএনপির নেতাকর্মীরা। আগামী 8 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিএনপি হটলাইন আপনাদের জন্য প্রস্তুত থাকবে। 24 ঘন্টা 8 তারিখ থেকে 13 তারিখ 14 তারিখ পর্যন্ত আপনারা যখনই টেলিফোন করবেন 24 ঘন্টা তাৎক্ষণিকভাবে যেখানে সমস্যা হবে আপনাদের পাশে গিয়ে আপনাদের সহযোগিতা এবং আপনাদের পাশে দাঁড়াবো। অনিশ্চয়তায় ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক 6 লেনের উন্নীতকরণের কাজ। বরিশালে 33 ও মাদারীপুরে মাত্র 7 কিলোমিটার ভূমি অধিগ্রহণ সম্পন্ন হলেও বাকি অংশের কাজ এখনও বাকি। পদ্মা সেতু চালুর পর মহাসড়কটিতে কয়েক গুণ যানবাহনের চাপ বাড়লেও হয়নি প্রশস্ত। এতে যানজটের পাশাপাশি বেড়েছে সড়ক দুর্ঘটনাও। অপূর্ব অপুর রিপোর্টে বিস্তারিত। 2 লেনের সরু এই রাস্তাটি ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক। পদ্মা সেতুর সুবাদে দক্ষিণ অঞ্চলের ব্যবসা বাণিজ্য ও পর্যটন আরও গুরুত্ব পাওয়ায় প্রতিনিয়তই মহাসড়কটিতে বাড়ছে যান চলাচল।
পরিবহন শ্রমিকরা জানান, পদ্মা সেতু চালুর পর কথা ছিল দ্রুত 6 লেনে উন্নীত হবে ঢাকা কুয়াকাটা মহাসড়ক। তবে সেতু চালুর পর 2 বছর পেরিয়ে গেলেও জমি অধিগ্রহণের অজুহাতে আটকে আছে প্রকল্পের কাজ। মহাসড়কে কয়েক গুণ বৈধ অবৈধ যানবাহন বাড়ায় যানজট এখন নিত্যদিনের সঙ্গী। আর পুলিশের পরিসংখ্যান বলছে মহাসড়কে মাসে গড়ে 7 থেকে 10টি দুর্ঘটনা ঘটে। 2 লাইনের রাস্তা এলো, কোনো গাড়ি সাইড দেওয়া যায় না, একটা ভ্যান গেলে সাইড দেওয়া যায় না। 3 হুইলারের ছোট ছোট গাড়ি আছে, ওরা তো আইনকানুন জানে না, ওরা নিয়মকানুন জানে না, রাস্তায় চলে ট্রেন ঘুরাই ফেলায়। সাইলেন্ট না করলে অ্যাক্সিডেন্ট হইতেই থাকবে। এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় 211 কিলোমিটার ঢাকা কুয়াকাটা জাতীয় মহাসড়কটি 6 লেনে উন্নীতকরণের লক্ষ্যে সম্ভাব্যতা সমীক্ষা হয়। 2018 সালে প্রায় 3000 হেক্টর ভূমি অধিগ্রহণে 1867 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। 2021 সালের জুনের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজটি শেষ হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত বরিশাল সড়ক বিভাগে 33 কিলোমিটার ও মাদারীপুর অংশে মাত্র 7 কিলোমিটার অধিগ্রহণ সম্পন্ন হয়েছে। এরই মধ্যে ভূমির দাম বেড়েছে প্রায় 3 গুণ। তাই কবে নাগাদ 6 লেন হবে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 6 লেন যত দ্রুত সম্ভব সরকারের এটা কার্যকরী ব্যবস্থা নিতে হবে। পদ্মা সেতু হওয়ার পরে গাড়ির সংখ্যা অনেক প্রায় 20-30 গুণ বেড়ে গিয়েছে গাড়িগুলো। তো এখানে আসলে আমাদের জনবল বাড়িও আমরা ট্রাফিকটা নিয়ন্ত্রণ করতে হিমশিম খাচ্ছি। সড়ক ও জনপথ বিভাগ বলছে ভূমি অধিগ্রহণের কাজ শেষ করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের চেষ্টা চলছে। ভাঙ্গা থেকে লেবুখালী পর্যন্ত অলরেডি শুধু বাইপাস বাদে আর সব অংশের ল্যান্ড একুইজিশন ফুল সুইং চলতেছে। শুধু আমাদের বরিশালের সিটি বাইপাস অংশের যেটা আমাদের রিভিশনে ইনকর্পোরেট করেছি, এটা অনুমোদন সাপেক্ষে আমরা এটার কার্যক্রম শুরু করব। 2023 সালে মহাসড়কটির যানজট ও দুর্ঘটনা পরিস্থিতি সামাল দিতে বরিশাল মহানগরী প্রবেশমুখে 13 কিলোমিটার মহাসড়ক প্রশস্ত করা হয়। 52 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্পের 24 ফুটের সড়কটি 54 ফুটে প্রশস্ত করা হয়। ওই সময় কেটে ফেলা হয় শতবর্ষী 4 শতাধিক গাছ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস। চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতির বিরুদ্ধে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টার্মিনালের মাঝে বড় গর্ত, বৃষ্টির পানি জমে পুকুরের মতো আকার ধারণ করেছে। এর আশেপাশেও ছোট বড় গর্ত আর কাদার কারণে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস। এমনকি যাত্রী ওঠানামাও করানো হয় সড়ক থেকেই। টার্মিনাল ভবনে নেই ন্যূনতম যাত্রী সেবা। গাড়ি স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারি না, এগুলো আসতে পারি না। গাড়ি পড়ে গেলে কেরেন দিয়ে উঠোন লাগে। গাড়ি ঢুকতে পারে না, রাখতে পারে না, এই কারণে রাস্তার জঞ্জাল। 17 বছর ধরে এইভাবে লুটপাট করার জন্য স্ট্যান্ডের কোনো কাজবাজ হয়নি। অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মহারাজ তৎকালীন ক্ষমতাসীন দলের প্রভাব খাটিয়ে বাস রুট রোটেশন নামে কোটি কোটি টাকার চাঁদা আদায় করেছেন পরিবহন মালিকের কাছ থেকে। তবে সব অর্থ আত্মসাৎ করায় উন্নয়ন হয়নি বাস টার্মিনালের। পরিবহনে 100 টাকা, লোকাল মানি 40 টাকা, এই টাকা উড়াইয়া লুটপাট করছে। 17 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের লুটপাট অনিয়মের কারণে আজকে বাস টার্মিনাল ব্যবহারের জন্য অনুপযোগী হয়েছে। এটার মেরামত হওয়া অত্যন্ত জরুরি। এটা একেবারে জন দুর্ভোগের চরম প্রান্তে পৌঁছে গিয়েছে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। যেই পরিমাণ টাকা ইজারা, ওই টাকা দিয়ে আসলে ওটা অত বড় ধরনের সংস্কার করা সম্ভব না। পৌরসভায় বড় কোনো প্রকল্পের ভিতরে যদি এইটা করা যায় আর কি, প্রজেক্টে নেওয়া যায়, তাইলে হয়তো এটা বড় ধরনের সংস্কার করা যাবে। বাস মালিক সমিতির তথ্য মতে পিরোজপুর বাস টার্মিনাল ব্যবহার করে 14টি রুটে 6 শতাধিক বাস মিনি বাস করে প্রতিদিন 30,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, পিরোজপুর। শহরের ময়লা আবর্জনা ফেলার জন্য নির্মাণ করা হয় 7টি ট্রান্সফার স্টেশন। অথচ এতদিন এগুলো ব্যবহার হচ্ছিল ক্ষমতাসীনদের বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও ক্লাব হিসেবে। এ কারণে ঝালকাঠি পৌরসভার সব আবর্জনা ফেলা হয় খাল ও নদীতে। তবে শিগগিরই স্টেশনগুলো ব্যবহার উপযোগী করার আশ্বাস কর্তৃপক্ষের। পলাশ রায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। শহরের সব ময়লা ফেলা হচ্ছে নদীতে, এতে বাড়ছে নদী দূষণ।
ময়লা আবর্জনা ফেলার জন্য 2011 সালে ঝালকাঠি পৌরসভার 7টি স্থানে নির্মাণ করা হয় ট্রান্সফার স্টেশন। তবে নির্মাণের পর থেকে ফেলা হয়নি কোনো ময়লা। এলাকাবাসীর অভিযোগ, শুরু থেকে এসব স্থাপনা পরিণত হয় ক্ষমতাসীন দলের বিভিন্ন কার্যালয় ও ক্লাবে। বারবার জনপ্রতিনিধিদের এ নিয়ে অভিযোগ করলেও কেউ কর্ণপাত করেনি। অন্যদিকে জায়গা না পেয়ে পৌর এলাকার সব আবর্জনা ফেলা হয় শহর সংলগ্ন খাল ও নদীতে। এটা যে বানাইছে এটা তো আমাদের কোনো কাজে লাগতে আছে না। এটা তো মনে করেন যে যে কালে পারে সেই কালে ব্যবহার করে। কেউ কেউ ক্লাব ঘর বানাইছে, কেউ ব্যবসা প্রতিষ্ঠান বানাইছে, আমরা ময়লা হালাম কোথায়? পৌরসভায় কোনো গুরুত্ব দেয় না। মানুষ এই এর গন্ধে এনের মানুষের রোগ ব্যাধি হয়ে গেছে। এটা আমরা একটা নির্দিষ্ট প্রতিক্রিয়া চাই। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যান পৌরসভার মেয়র ও বেশিরভাগ কাউন্সিলর। তবে শীঘ্রই দখলমুক্ত করে স্টেশনগুলো ব্যবহার উপযোগী করার আশ্বাস কর্তৃপক্ষের। এই ট্রান্সফার স্টেশনগুলি নানাবিধ কারণে বিগত দিন থেকেই আমি এসে দেখলাম এটা বেদখল হয়ে আছে। আমি আশা করি এই বেদখলটা সরিয়ে ট্রান্সফার স্টেশনের কার্যক্রমটা সচল করব। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে ময়লা ফেলার 7টি ট্রান্সফার স্টেশন নির্মাণে ব্যয় হয় 1 কোটি টাকার বেশি। সময় সংবাদ, ঝালকাঠি। 13 অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই সময়ে দেশে মাছ শিকার বন্ধ থাকলেও বসে থাকে না ভারতের জেলেরা। এক সাগরে 2 নিয়মে ক্ষুব্ধ পটুয়াখালীর জেলেরা। এমনকি নিষেধাজ্ঞাকালে ঠিকমতো সরকারি খাদ্য সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। তবে এই কর্মসূচি সফল করতে সাগরের যৌথ বাহিনী সাহায্য করবে বলে জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দাসের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন বঙ্গোপসাগর ও অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন সে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন। এক সাগরে 2 নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ। তাদের অভিযোগ, দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা। অন্যদিকে ঠিকমতো মেলে না সরকারি খাদ্য সহায়তা। জেলেরা কি উপর নির্ভর করবে? মা ইলিশ তো ডিম পরে গভীর জলে, সর ড্যাঙ্গাই আসতে পারে না। আমরা বহুতটা লসে আছি, লোকজনের বেতন হেয়েই দিতে পারতাছি না। গেল যে ট্রিপগুলো গেছে আমরা এতে লাভবান নাই। সাগরে একটা আইন চলে 2টা, আমরা বাংলাদেশের আইন মেনে, কিন্তু ভারতের এখন আইন মেনে না। বাংলাদেশ অবরোধ দিয়ে হেরা সব জালিয়ারা মাছ ধরিয়া ভারতের মানুষ লই যায়। এই 22 দিন অবরোধ দিলে আমরা কিছু পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না, কিছু না। রাপ ওয়েদারের জন্য একদিন যাই ফিশিং করতে পারছে, 2 দিন ফিশিং করতে পারছে, আবার বোট কিনারে চলে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা বছরে আমরা বাজার গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই। মৎস্য বিভাগ জানায় বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী। দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ না করতে পারে। এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় 7,500 বর্গ কিলোমিটার। আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীকে অবৈধ জাল ও দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের চলাচল নিশ্চিত করা ও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়াতে এমন উদ্যোগ বলে জানিয়েছেন মৎস্য বিভাগ। আর অবৈধ জালের সিন্ডিকেট ভাঙতে এই অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। উৎপল দেবনাথের ছবিতে নাসির উদ্দিন লিটনের রিপোর্ট। মেঘনা নদীর মধ্যবর্তী ডুবোচরগুলোতে পুঁতে রাখা হয়েছে হাজার হাজার খুঁটি। এসব খুঁটির সঙ্গে নিষিদ্ধ চরগেরা জাল বেঁধে অপরিকল্পিতভাবে ধরা হয় বিভিন্ন ধরনের মাছ, যা সম্পূর্ণ বেআইনি। জেলেরা জানান, ভোলা সদর উপজেলার রাজাপুর থেকে দৌলত খানের হাজিপুর চর পর্যন্ত মেঘনার প্রায় 20 কিলোমিটার এলাকায় অবৈধ জালের 30টি সিন্ডিকেট রয়েছে। 11 ধরনের অবৈধ জাল দিয়ে ধরা হয় মাছ। এসব জালে মাছের ডিম ও পোনা নিধন এবং নদীর জীববৈচিত্র্য ধ্বংস করছে। কুড়া জাল, বাজা জালে এমন কোনো মাছ নেই যে না আটকায়। চরগেরা জালে
বিন্দি জালে গুড়া গুড়া মাছগুলো আটকায় ফেললে তখন এই মাছটা আর নদীতে আমার বড় হইতে পারে না। 13 অক্টোবর থেকে শুরু হওয়া মা ইলিশ রক্ষায় নদীতে অবৈধ জাল ও দখলমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে এই অভিযান সারা বছর অব্যাহত রাখার দাবি জেলেদের। আমাদেরকে তো বাবা না তারা একটা জল থেকে জলটা দখল করে 3-4টা নাও আইনা যেমন বাবা সিরিয়াল দেয়। সরকার কিছুদিনের জন্য এটাকে উৎখাত করে আবার তারা কয়দিন পরে বসে এলায়। সরকারের কাছে একটাই দাবি, আমরা এই অবৈধ জালগুলো যাতে নদীতে না ফেলতে পারে। নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি ও বৈধ জালে মাছ শিকারীদের সহযোগিতায় অভিযান অব্যাহত রাখার আশ্বাস মৎস্য বিভাগের। এই জালগুলোর উপরে আমরা যেমন একদিকে সচেতন করছি জেলেদেরকে যাতে না ব্যবহার করে, অন্যদিকে তাদেরকে বিকল্প কর্মসংস্থান হিসেবে ইলিশ প্রকল্পের মাধ্যমে বকনা বাছুর দিচ্ছি এবং বৈধ জাল আমরা বিতরণ করছি জেলেদের। মৎস্য বিভাগের তথ্য মতে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন প্রায় 2 লাখ জেলে। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। অব্যবহৃত অবস্থায় পড়ে আছে বরিশাল মেডিকেল কলেজের 2টি পিসিআর মেশিন। সরকারি নির্দেশনার অভাব ও পরীক্ষার জন্য রিয়েজেন্ট ও কিট না থাকায় মেশিন দুটি দিয়ে বিভিন্ন পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। এতে বাড়তি খরচ গুনে রোগীদের যেতে হচ্ছে রাজধানী ঢাকায়। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত এসব মেশিনে বিভিন্ন পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে যোগাযোগ করা হচ্ছে। সুমন হাসানের তোলা ছবিতে শাকিল মাহমুদের রিপোর্ট। করোনা মহামারীর সময় 2020 সালে বরিশাল মেডিকেল কলেজে স্থাপন করা হয় পিসিআর ল্যাব। এরপর থেকে ল্যাবের 2টি মেশিনে পরীক্ষা হয়েছে করোনার। তবে গত বছরের ডিসেম্বরে কিট শেষ হওয়ায় কোনো পরীক্ষা হচ্ছে না। নতুন করে কিট সরবরাহ না হওয়ায় মেশিন দুটি নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ল্যাব সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারী ছাড়াও পিসিআর ল্যাবের যন্ত্র দুটির মাধ্যমে হেপাটাইটিস বি, সি ও জরায়ুর ক্যান্সার সহ নানা পরীক্ষায় ব্যবহার করা যায়। চালু হলে সময়ের পাশাপাশি অর্থ ও সময় বাঁচবে রোগীদের। তবে সরকারি নির্দেশনার অভাবে চাইলেও অন্য পরীক্ষা করতে পারছেন না ল্যাব সংশ্লিষ্টরা। এতে অবহেলায় পড়ে আছে 30 লাখ টাকা দামের 2টি পিসিআর মেশিন। করোনার মতো অ্যানাদার যে ভাইরাসগুলি আছে সেই সকল ভাইরাসেরই আমরা টেস্টগুলি এই মেশিন দ্বারা করতে পারবো, যদি আমাদের সেই কেমিক্যালগুলি এবং মেশিনটাকে আমাদের সার্ভিসিং করে আমাদেরকে দেওয়া হয়। এখানে রেগুলার ডায়াগনস্টিক যে টেস্টগুলো সেটা করার জন্য একটা অনুমতি বা নির্দেশনা আমাদের দরকার। দ্বিতীয় হচ্ছে এই টেস্টগুলো সরকারিভাবে যেহেতু হচ্ছে না, এটার ইউজার ফিটা নির্ধারণ করাটা জরুরি। রোগীদের ভোগান্তি কমাতে দ্রুত পিসিআর ল্যাব চালুর দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। আর ল্যাবটিতে বিভিন্ন রোগের পরীক্ষা চালু করতে মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে জানায় কলেজ কর্তৃপক্ষ। বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লেখা হয়েছে, বলা হয়েছে, বারবার তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিট পাইনি। স্বাস্থ্য উপদেষ্টার সাথে আমার কথা হয়েছে। আমরা চাচ্ছিলাম যে যেহেতু মেশিনটা আমাদের আছে, এই মেশিনটা আমরা অন্য টেস্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারি কিনা, সেজন্য আমি তার সহযোগিতা চেয়েছি। পিসিআর মেশিন দিয়ে করোনাকালীন 1,15,000-এর বেশি করোনা পরীক্ষা করা হয়। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল। পাহাড়ি ঢলে আকস্মিক বন্যায় ডুবে আছে শেরপুর। প্লাবিত 3 উপজেলার গ্রামের পর গ্রাম। শেরপুরের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে নালিতাবাড়িতে আছেন রিপোর্টার শহীদুল ইসলাম হীরা। সরাসরি যাচ্ছি তার কাছে। 1985 সালের পর প্রায় 35 বছর পর শেরপুরবাসী এই ভয়াবহ বন্যার ভয়াবহতা দেখেছে। এবার ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে শেরপুরের 3টি উপজেলার প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে গত শুক্রবার থেকে এ পর্যন্ত শেরপুরের 3টি উপজেলার প্রায় শতাধিক গ্রামের 1.5 লক্ষাধিক মানুষ পানিবন্ধ হয়ে আছে। একটা সুখের বিষয় আমি আপনাকে জানাতে চাই যে শেরপুরের নালিতাবাড়ি ভোগাই নদীর পানি এখন অনেকটা কমে গিয়ে বিপদসীমার এখন 92 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং চেল্লাখালী নদীর পানি কমে গিয়ে বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি স্থানীয় লোকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন গত পরশু যে পরিমাণ পানি ছিল এই এলাকাগুলোতে সেখান থেকে পানি অনেকটা নেমে গেছে। এখন পানিটা নেমে যাওয়ার সাথে সাথে বন্যার ক্ষতচিহ্ন আসলে দেখা দিবে।
বা ক্ষতচিহ্ন দেখা যাবে। এরপর থেকে শুরু হবে গ্রামীণ রাস্তাঘাট, গ্রামীণ কাঁচা পাকা সড়কের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা শুরু করবে সংশ্লিষ্ট দপ্তরগুলো। আমি একটা জিনিস আপনাকে জানিয়ে রাখতে চাই, বন্যা পরবর্তীতে চর্মরোগের দেখা দিতে পারে বা চর্মরোগ দেখা দেয় সাধারণত। সেই চর্মরোগের জন্য স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে হবে বলে জানিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য বিভাগের কাছে তাদের দাবি, বন্যা পরবর্তী সময় যেন তারা চর্মরোগে আক্রান্ত না হন এবং তারা যেন পেটের পীড়া সহ নানা রকম রোগে আক্রান্ত না হন, তার প্রতিকারের ব্যবস্থা করার জন্য দাবি জানিয়েছেন স্থানীয়রা। একটি জিনিস আপনাকে আমি আরো জানিয়ে রাখতে চাই, এই বন্যার কারণে বিভিন্ন এলাকায়, বিভিন্ন প্রত্যন্ত এলাকাগুলোতে আমি ঘুরে দেখেছি গত 2 দিন যাবত। সেই এলাকাগুলোতে আমরা দেখতে পেরেছি খাবার পানীয় সংকট, তাদের বিভিন্ন রকম টিউবওয়েল গুলো বা নলকূপ গুলো পানির নিচে তলিয়ে গেছে, স্যানিটেশন ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে গেছে। এই মুহূর্তে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশুদ্ধ পানির বড়ই অভাব রয়েছে। বিশুদ্ধ পানির চাহিদা তারা জানিয়েছেন। তারা দাবি করেছেন যারা ত্রাণ বিতরণ করছেন, স্বেচ্ছাসেবী সংস্থা বা ব্যক্তিগত পর্যায়ে অথবা সরকারিভাবে, তারা যেন ওই প্রত্যন্ত এলাকাগুলোর লোকজনকে খাবার, সুপেয় পানির ব্যবস্থা করেন, কেননা তাদের সমস্ত নলকূপগুলো পানির নিচে তলিয়ে গেছে। এই একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি, শেরপুরে রোপা আমন ধানের প্রায় 47,000 হেক্টর রোপা আমন ধানের ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ আমাকে জানিয়েছেন। গতকালকে পর্যন্ত শেরপুরের 2টি উপজেলা মিলিয়ে মোট 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। তো শেরপুরের বন্যা পরিস্থিতির খবর এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম শেরপুরে। নারী চিকিৎসক খুনের ঘটনায় অভিযুক্তদের বিচার সহ 10 দফা দাবিতে ফের কলকাতার রাজপথ উত্তপ্ত হয়ে উঠেছে। শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় জুনিয়র চিকিৎসকরা অনশন শুরু করেছেন। এই প্রতিবাদে সামিল হচ্ছেন সিনিয়র চিকিৎসকরাও। পূজার আবহে এমন আন্দোলন মমতা প্রশাসনকে বেশ অস্বস্তিতে ফেলছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। দুর্গাপূজার আবহে কলকাতায় আবারও চিকিৎসকদের আন্দোলন শুরু হয়েছে। এবার শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় নতুন করে অনশনে বসেছেন জুনিয়র চিকিৎসকরা। শনিবার শুরু হওয়া এই আন্দোলনে রোববার শরিক হন সিনিয়র চিকিৎসকরাও। সিসিটিভির কথা বলছে নিরাপত্তার জন্য। একজন ডাক্তার তার কর্মক্ষেত্রে যদি নিরাপদ বোধ না করেন তাহলে সে খোলা মনে চিকিৎসা করতে পারবেন না। একটা দাবি হচ্ছে জাস্টিস ফর অভয়া বিচার পাক, আর দ্বিতীয় হচ্ছে যেন অন্য অভয়া যেন না হয়। কলকাতার পুলিশ কমিশনার সহ রাজ্যের স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার পর আন্দোলনরত চিকিৎসকেরা কাজে ফিরেছিলেন। তবে সেই কাজে ফেরার সময় তারা 10 দফা শর্ত দেয় রাজ্য সরকারকে। চিকিৎসকদের অভিযোগ, সরকার কোনো শর্তই মানেনি। 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালে রাতের ডিউটির সময় একজন নারী চিকিৎসককে নির্যাতন ও পরে খুন করার অভিযোগ ওঠে। পরদিন থেকেই এই ঘটনায় গর্জে ওঠেন সহকর্মীরা। প্রতিবাদে পা মেলান দেশের সাধারণ নাগরিকরা। আর মাত্র কদিন পরই শুরু বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আর এর মাঝে এমন আন্দোলন নিয়ে বেশ বেকায়দায় পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্য, সমসংবাদ, ভারত। ভারতের মেঘালয় রাজ্যে ভারী বৃষ্টিপাত ও বন্যায় অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময়ে রোববার বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বন্যা কবলিত গাসুয়াপাড়া অঞ্চলের বাসিন্দাদের এরই মধ্যে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। বন্যার কারণে এলাকাটিতে রাস্তাঘাট ও সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটে। দক্ষিণ ও পশ্চিম গারো পাহাড় এলাকায় বন্যার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলমান উত্তেজনার মধ্যেই ভারত সফরে গেলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। স্থানীয় সময়ে রোববার ভারতের রাজধানী নয়াদিল্লিতে সস্ত্রীক পৌঁছান তিনি। গত বছর নির্বাচনে জয়ী হওয়ার পর এটি মালদ্বীপের প্রেসিডেন্টের প্রথম নয়াদিল্লি সফর।
4 দিনের এই সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুইজ্জুর। গেল এপ্রিলে চীনপন্থী মুইজ্জু ক্ষমতায় আসার পর থেকেই মালদ্বীপ ভারত সম্পর্ক অবনতি হয়। সুইডেনে বাংলাদেশ ডেমোক্রেটিক ফরেনিংয়ের উদ্যোগে বাউল উৎসবের আয়োজন করা হয়। এতে স্থানীয় এবং বাংলাদেশি শিল্পীরা গান পরিবেশন করেন। বাউল উৎসবের পাশাপাশি ছিল মেলার আয়োজন। সুইডেন থেকে আরও জানাচ্ছেন শফিউল আলম। শনিবার স্থানীয় সময় বিকেল 5টায় সুইডেনের রাজধানী স্টকহোমের হালুন্দা পলখুসুতে বাউল উৎসব আয়োজিত হয়। স্থানীয় এবং বাংলাদেশি শিল্পীদের নিয়ে বাউল উৎসবে মেতে ওঠেন প্রবাসী বাংলাদেশিরা। ঢোল, তবলা, একতারা সহ বাংলাদেশি বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে গান পরিবেশন করেন শিল্পীরা। তাদের গানের তালে তালে উৎসব আরো মুখর হয়ে ওঠে। সুরের মূর্ছনায় পুরো সময়টা আগত প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে রাখেন শিল্পীরা। খুবই ভালো সময় কাটালাম। সুইডেনে মনে থাকবে অবশ্যই। এখানে বাঙালি ভাই বোনেরা অনেক সময় আমাদেরকে দিয়েছেন এবং সুন্দর সুন্দর প্রোগ্রাম আমরা করতে পেরেছি। কেমন ভালো লাগছে সেটা বলে শেষ করা যাবে না। মানে এত সুন্দর একটা দেশ, এত ভালো লাগলো, এত সুন্দর দেখতে, যেদিকে তাকাই চোখ মন জুড়ে যায়। শনিবার সরকারি ছুটির দিন থাকায় উৎসবে দেশীয় সাজসজ্জায় উপস্থিত হন দেশটিতে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। বাউল উৎসবের পাশাপাশি ছিল মেলার আয়োজন। বাংলাদেশি উদ্যোক্তারা দেশীয় নানান পণ্যের পসরা সাজিয়ে বসেন। বাংলাদেশ থেকে শিল্পীরা আসছে, অনেক ভালো করে গান গাচ্ছে এবং অনেক সুন্দর হয়েছে। আমাদের মেলাটা অনেক সুন্দর হয়েছে। বিদেশের মাটিতে এমন বাউল উৎসবের অংশ নিতে পেরে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। আয়োজকরা জানান, সুইডেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিনোদন আর দেশের সংস্কৃতি বিদেশের মাটিতে তুলে ধরতেই তাদের এমন আয়োজন। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। বিশ্বকাপের মতো গোয়ালিয়রেও চূড়ান্ত ব্যর্থ মাহমুদুল্লাহ রিয়াদ। দলের ভরাডুবির দিন আরও একবার প্রশ্নবিদ্ধ এই সিনিয়র ক্যাম্পেইনার। অথচ পারফরম্যান্স কিংবা অভিজ্ঞতা নয়, একের পর এক ম্যাচে রিয়াদের সুযোগ পাওয়ার কারণ তার নামের ভার। তাতে পারফর্ম করেও উপেক্ষিত থেকে যাচ্ছেন অন্যরা। বাংলাদেশের পেশাদার ক্রিকেটার হয়ে নিজেকে বেশ ভাগ্যবানই মনে করা উচিত রিয়াদের, যেখানে চূড়ান্ত ব্যর্থ হলেও দিনের পর দিন টিকে থাকা যায় কেবলমাত্র নাম, অতীত আর কোটার হিসেবে। ব্যর্থ বিশ্বকাপ শেষে ভারতের মাটিতে নতুন দিনের শুরু করতে পারত বাংলাদেশ। হার কিংবা জয়, অন্তত ক্রিকেটটুকু খেলার সম্ভাবনা ছিল। তবে টিম ম্যানেজমেন্টের জন্য এটা স্রেফ ফেয়ারওয়েল মঞ্চ। তাই তো ধারাবাহিক ব্যর্থ আর অফ ফর্মে থাকা রিয়াদ এখনো সুযোগ পেয়ে যাচ্ছেন প্রথম একাদশে। অথচ বিশ্বকাপ শেষেই তার বিকল্প খোঁজার সময় পেয়েছিল টিম ম্যানেজমেন্ট। আফগানিস্তান ম্যাচের বিতর্কিত কাণ্ডের পর পাক্কা 3 মাস। এই 3 মাসে এইচপির ব্যানারে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি20 সিরিজ, মিরপুরে সাদা বলের ক্যাম্প আর প্রস্তুতি ম্যাচ। ভারত সিরিজে সুযোগ পাবার মানদণ্ড এসবই হওয়ার কথা থাকলেও টিম ম্যানেজমেন্ট বেছে নেয় পাবলিক ডিমান্ড থিওরিকে। পেন্ডের 8 ম্যাচে শামীমের পক্ষেই কথা বলে তার পরিসংখ্যান। ম্যাচ সিনারিও কিংবা প্রস্তুতি ম্যাচেও ছিলেন ধারাবাহিক। তবুও জাতীয় দলে প্রত্যাবর্তনের সুযোগ পাননি গত ডিসেম্বরে বাদ পড়া এই মিডল অর্ডার। 2026 বিশ্বকাপের কথা চিন্তা করলে বাজিয়ে দেখা যেত মাহফুজুর রাব্বিকেও। যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক 150 কাছাকাছি রানের পাশাপাশি 4 উইকেট আর 7-এর নিচে ইকোনমি। তবে সেই পারফর্মার শামীম কিংবা রাব্বিকে টপকে রিয়াদের ভারত সিরিজের টিকিট পাবার একমাত্র কারণ নামের ভার। মিরাকেল না হলে দিল্লিতে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। অন্তত গোয়ালিয়রে দলের বড় হারের পর ঘুম ভাঙা উচিত নীতি নির্ধারকদের। সাব্বির মিথুন, সময় সংবাদ। নান্দ্রে বার্গারের পর এবার বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। বাঁহাতের কনুয়ের ইনজুরিতে সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতেও খেলতে পারবেন না তিনি। 3 ম্যাচের সিরিজে এরই মধ্যে 2-0 এগিয়ে আছে প্রোটিয়ারা। ইনজুরির সঙ্গে গেল কয়েক বছর ধরে নিয়মিত লড়াই করে যাচ্ছেন টেম্বা বাভুমা। 2022 সালে ভারত সফরেও কনুয়ের এই ইনজুরি বেশ ভুগিয়েছিল তাকে। গেল শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন সে একই ব্যথা আবারও মাথাচাড়া দিয়ে ওঠে বাভুমার। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যেতে হয় তাকে।
35 বছর বয়সী এই ক্রিকেটার পরে আর ফিল্ডিং করতে নামতে পারেননি মাঠে। শেষ ওয়ানডেতে তাকে ছাড়াই খেলতে হবে দক্ষিণ আফ্রিকাকে। এরই মধ্যে সংযুক্ত আরব আমিরাত থেকে উন্নত চিকিৎসার জন্য দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন বাভুমা। আগামী 21 অক্টোবর থেকে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে তাকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। যদি শেষ পর্যন্ত ফিট হয়ে উঠতে পারেন তিনি, তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেতৃত্ব দিবেন রাসি ভ্যান ডার ভুসেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় বাংলাদেশের বিপক্ষে এই 2 ম্যাচ বেশ গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার জন্য। সাকিব আল হাসান কিংবদন্তি ক্রিকেটার। তার বিদায়ী টেস্ট এমনভাবে আয়োজন করা উচিত যাতে পুরো বিশ্ব দেখে একজন কিংবদন্তির বিদায় নিচ্ছে, এমন মন্তব্য করেছেন সাকিবের দীর্ঘদিনের সতীর্থ ইমরুল কায়েস। আসন্ন এনসিএল-এর জন্য প্রস্তুত হচ্ছে এই ক্রিকেটার। বিপিএলে তার ফ্র্যাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকায় আশার গ্ল্যামার হারাবে বলে মনে করেন ইমরুল। সাকিব আল হাসান ইস্যুতে এখন বিভক্ত দেশের ক্রিকেট। বাংলাদেশের ক্রিকেটকে ভিন্ন রূপে চিনিয়েছেন পঞ্চপাণ্ডব। দেশের ক্রিকেটকে অনেক কিছু দেওয়ার পরও মাঠ থেকে হাসি মুখে বিদায় নিতে পারেননি কিংবদন্তিরা। তবে কি বিশ্বসেরার খেতাব পাওয়া সাকিবের ক্ষেত্রেও দেখা যাবে একই দৃশ্য? পুরনো সতীর্থ ইমরুল কায়েস সাকিবকে ঘরের মাঠে ঘটা করেই বিদায় দেওয়ার পক্ষে। দেশের ক্রিকেটে একটা ট্রেন্ড চালু থাকা উচিত বা হওয়া উচিত যে একটা সুন্দরভাবে একটা লিজেন্ডারি প্লেয়ারের বিদায় নেওয়া। আমরা কারোই দেখি নাই, আমরা মাস্টারিভাবে দেখি নাই, আমরা এর আগে যতগুলো প্লেয়ার হয়েছে আমরা দেখি নাই। তা আমার মনে হয় যে এই জিনিসটা যদি চালু হয়, আর সাকিবের মতো প্লেয়ার অবভিয়াসলি ওর মতো প্লেয়ারকে তো আমাদের মানে এমনভাবে বিদায় দেওয়া উচিত যারা সারা বাংলাদেশ কেন সারা ওয়ার্ল্ড যেন দেখে যে এই একটা লেজেন্ডের বিদায় হলো বাংলা ক্রিকেট থেকে। বিপিএলে অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স, জিতেছে 4টি শিরোপা। তবে এবারের আসরে থাকছে না ফ্র্যাঞ্চাইজিটি। কুমিল্লার না থাকায় বিপিএল কিছুটা হলো গ্ল্যামার হারাবে বলে মনে করেন ইমরুল। কুমিল্লার মতো ফ্র্যাঞ্চাইজি একটা আমি মনে করি যে বিপিএলে থাকাটা কিন্তু বিপিএলের জন্য ভালো। ওই দিক থেকে যদি বলেন যে বিপিএলের কিছুটা হলে গ্ল্যামার একটু কমবে, কারণ ওরা যেভাবে প্লেয়ার নিয়ে আসছে হয়তো বা আমি জানি না এবছর হয়তো বা ওরকমভাবে প্লেয়ার আনবে কিনা, বাট মানে বিপিএল কুমিল্লাকে মিস করবে। ক্রিকেটের পাশাপাশি ব্যবসায় নাম লিখিয়েছেন ইমরুল মিরাজ। দেশেই তৈরি করছেন ক্রিকেটের নানা সামগ্রী। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি ক্রিকেটারদের হাতেও সেই পণ্য। তাদের তৈরি করা ব্যাট দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলেছেন বিরাট কোহলিও, যাতে উচ্ছ্বসিত ইমরুল। ও আমাকে 2-3টা ব্যাট দিয়েছিল, তো আমি যখন একসাথে খেলতাম ওই দিক থেকে চিন্তা করলাম যে আমিও তো ফ্যাক্টরি এখন দিয়েছি, ওদের ব্যাটটাও একটা দিই আর কি, তো কেমন ওর একটা রেসপন্স। তো মিরাজ ওইভাবে নিয়ে গেছে ব্যাটটা, ওকে বলছে, আমার কথা বলছে। তো আমি ওকে টেক্সট করছিলাম যে তোমাকে একটা ব্যাট দেবে মিরাজ, তো বলছে হ্যাঁ ঠিক আছে। পরে আমি ওরা অ্যাপ্রিসিয়েট করছি যে না ব্যাটটা রিসিভ করছে। পরে আসলে ও ব্যাটের খুব প্রশংসা করছে এবং আপনারা দেখবেন যে ও কিন্তু সেকেন্ড টেস্টে ফার্স্ট ইনিংসে ব্যাটিংও করেছে ওই ব্যাট দিয়ে। আসন্ন বিসিএল ও বিপিএল সামনে রেখে মিরপুরে ফিটনেস নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন ইমরুল কায়েস। এবারের বিসিএলে খুলনার হয়ে 22 গজ মাতাবেন এই সিনিয়র ক্যাম্পেইনার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবারে ফুটবল। প্রার্থিতার শর্ত, বিধিমালা, ব্যালট সহ সব ধরনের প্রস্তুতির বিষয়ে খসড়া সিদ্ধান্ত নিয়েছে বাফুফে নির্বাচন কমিশন। সবকিছু পর্যালোচনা করে আজ তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন আহমেদ। নির্বাচন প্রভাবমুক্ত রাখতে এবং কেন্দ্রের পরিস্থিতি বজায় রাখতে এবার কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। দায়িত্ব নেয়ার পর নির্বাচন কমিশনের প্রথম বৈঠক। গেলবারের তুলনায় বাফুফে নির্বাচন নিয়ে এবার হাকডাক কম, যদিও তফসিল ঘোষণার পর সরব হয় সবই। শেষ পর্যন্ত নির্বাচন জমজমাট হবে কিনা সময় বলবে। আপাতত করণীয় ঠিক করছে নির্বাচন কমিশন। আমরা 20 দিন আগে প্রস্তুতি নিয়ে নিয়েছি, আগামীকাল ইনশাআল্লাহ পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী আগামী 26 অক্টোবর নির্বাচন। তফসিল ঘোষণার জন্য এখনো হাতে আছে বেশ খানিকটা সময়, তবে দেরি করতে চায় না কমিশন। বৈঠকে সবকিছুই প্রায় চূড়ান্ত হয়ে গেছে। আগামীকাল আসবে আনুষ্ঠানিক ঘোষণা। একটা তফসিল ঘোষণা করা, মনোনয়নপত্রের ফরম্যাটটা ঠিক করা, তারপর আপনার আমাদের যে বিধিমালা আছে সেটা একটু যাচাই করা, আমাদের যে বাফুফে সংবিধান আছে সেটা যাচাই করা, সেগুলো করে আমরা আমাদের কাজ মনোনয়ন কি বলে শিডিউল ঘোষণার আগ পর্যন্ত আমরা তৈরি করে রেখেছি। যা সিদ্ধান্ত নিয়েছি তা আমরা আগামীকাল 11:30টায় চূড়ান্তভাবে আপনাদের সামনে ঘোষণা করব। নির্বাচনের অংশগ্রহণ, ভোট প্রদান, গণনা, প্রার্থী হবার শর্ত সহ যাবতীয় বিষয়ে একটি নীতিমালা রয়েছে বাফুফের। সেটা মেনেই ঘোষণা করা হবে তফসিল। নির্বাচন বিতর্কমুক্ত করতে এবার বেশ কঠোর অবস্থানে নির্বাচন কমিশন। সামনে যে নির্বাচন, এইটা হচ্ছে আবার সেই ওই 2008 সালের নির্বাচনের মতো। এখন কোনো রাজনৈতিক সরকার নেই, সুতরাং প্রার্থী হওয়ার মধ্যে তেমন কোনো
এই আগের যেটা হাওয়া ছিল সেই হাওয়াটা এখন আর নেই, এখন ভেঙে গেছে। আশা করি যে মুক্ত মানে আবার সেই সুন্দর একটা ভোট হবে। এক্সিকিউটিভ কমিটি, ডেলিগেটস, ইলেকশন কমিশন অফিসিয়ালস এবং যারা আছে, ফিফা অ্যান্ড AFC রিপ্রেজেন্টেটিভ এবং যারা সিকিউরিটি ডিউটিতে আছে, এরা ছাড়া নোবডি ইজ অ্যালাউড। তফসিল ঘোষণার পর মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করবে বাফুফে। সভাপতি, সিনিয়র সহসভাপতি সহ মোট 4টি পদের 21টি পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রার্থীরা। ডেলিগেট নেওয়া যে পার্টি এক্সিকিউটিভ মেম্বার না। SM ইকবাল, সময় সংবাদ, ঢাকা। সার্চ কমিটির সদস্য ইমরোজ আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন সাবেক হকি খেলোয়াড় এবং সংগঠকদের একটি অংশ। গেল 3 অক্টোবর হকি খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি রাসেল খান বাপ্পির নেতৃত্বে কয়েকজন জাতীয় ক্রীড়া পরিষদের সামনে সার্চ কমিটি থেকে ইমরোজ আহমেদ অপসারণ চেয়ে ক্রীড়া উপদেষ্টাকে চিঠি দেয়। তবে সাবেক খেলোয়াড় মামুনুর রশিদ, রফিকুল ইসলাম কামাল সহ আরেকটি পক্ষ জাতীয় ক্রীড়া পরিষদের সামনে মানববন্ধন করেন। তারা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে প্রতিবাদপত্র দেয়। এদিকে নিজেদের মধ্যে আলোচনা করে বিরোধ মেটানোর অনুরোধ করেছেন সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানা। আমরা এখানে কারো ব্যক্তি ইচ্ছা চরিতার্থ করার জন্য আসি নাই। তো কেউ যদি মনে করে যে তারা এই অশোভন কিছু শব্দ উচ্চারণ করবে, সেটা আমরা গ্রহণ করি না। সেটার যেমন আমি আশা করি সেটা সবাই প্রতিবাদ করবে, কারণ সব কিছুরই একটা সৌন্দর্য থাকতে হবে এবং সবাইকে ইন্সপায়ার করতে হবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা চাই যে প্রতিবাদ হবে, এটা পজিটিভ হবে, সমালোচনা হবে, পজিটিভ হবে, কিন্তু সবার ওয়ার্ড সিলেকশনটা ভালো হতে হবে, পজিটিভ হতে হবে, কোনো অশোভন হবে না কিছু। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করল BFIEU। সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও নারায়ণ চন্দ্র চন্দ গ্রেফতার। নাগরিক সুবিধা না দিলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া কর্তৃপক্ষ। অভিযোগ উত্তর সিটির নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দার। আইনি জটিলতায় থমকে আছে উন্নয়ন কাজ, দাবি প্রধান নির্বাহীর। ধোঁয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। কাজের ধীরগতি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। 5টি সারির মধ্যে রয়েছে চতুর্থতে। সরকারি সেবা আর পরিচালনার অপর্যাপ্ত দক্ষতাই কারণ, বিশ্বব্যাংকের তথ্য। এই ছিল ভোরের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।